বিজেপির অনেক নেতা নেত্রী এবং কর্মীরা বলতে শুরু করেছেন, বিজেপির যেখানে পার্টি অফিস আছে শহরে গ্রামের দিকে, যে ভাই এবার নয় নেভার, এবার নয় নেভার। কেন কথা বললাম আজকের অনুষ্ঠানের শুরুতেই? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার যে সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, শুধু দুর্নীতি নয়, বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্টসগুলোর সাথে জড়িয়ে আছে একদম ডাইরেক্টলি। আমার মনে হয় এবার নয় নেভার যে ন্যারেটিভ বিজেপি এই মুহূর্তে তাদের কর্মী সমর্থক নেতা নেত্রী উজ্জীবিত করছে, এনকারেজ করছে, খুব ইন্টারেস্টিং। সত্যি কি তাই? এবং যা যা স্ক্যামের সঙ্গে রাজ্য সরকার নাম জড়িয়েছে, নেতা নেত্রীর নাম জড়িয়েছে, মন্ত্রীদের নাম জড়িয়েছে, কতটা প্রভাব পড়তে পারে? আপনারা নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই নিয়ে আমাদের আজকের পর্ব থাকবে। এই মুহূর্তে এসএসসি নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য। ঠিক তার পাশে মালদা মুর্শিদাবাদে যা যা হয়েছে, ওয়াকফ আইনের বিরুদ্ধে যা যা অশান্তি হয়েছে, সেই সব নিয়েও কিন্তু আমাদের আজকের পর্ব থাকছে। আমাদের সঙ্গে আছেন রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র, যাকে আপনারা এই অনুষ্ঠানে আগেও দেখেছেন, বহুদিন আগে দেখেছেন, রুবি মণ্ডল দাস আমার বাদিকে বসে আছেন। রুবি, আপনাকে আমাদের নীতি নির্ণয় আর দুর্নীতির অনুষ্ঠানে স্বাগত। প্রথমে যে ন্যারেটিভ আপনাদের পার্টি অফিস, আপনাদের নেতা নেত্রী কর্মী প্রত্যেকে বলছে এবার নয় নেভার, এবার বলতে 2026, আপনি কি তাই মনে করেন? আর সম্ভব হবে না, কারণ যেভাবে আমরা দেখছি চারিদিকে মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, ইনফ্যাক্ট সন্দেশখালির কথাটা ভুলে গেলেও হবে না, যেভাবে দেখছি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আর যেভাবে বর্ডার এরিয়াগুলোকে দখলে নিচ্ছে মৌলবাদীরা, সেভাবে আগামী দিনে অনেক মারাত্মক কিছু ঘটতে পারে। এটা দেশের সুরক্ষার বিষয় আছে। বেশ, কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন রুবি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এত কিছু অভিযোগ, এত কিছু প্রমাণ লোপাট থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, রাজ্য সরকার কিন্তু বিভিন্ন তীরে বিদ্ধ, বিভিন্নভাবে বিদ্ধ। কিভাবে দেখছেন একজন একজন মুখপাত্র? দেখুন, দুর্নীতির সাথে তৃণমূল ভীষণভাবে জড়িত। মানে দুর্নীতি ছাড়া তৃণমূল, এটা আমরা ভাবতেই পারি না। চারিদিকে শুধু দুর্নীতি। আপনি এসএসসির কথাটা হয়তো ভাবছেন, যে এখন যেহেতু ইস্যুটা চলছে, 26,000 মানুষ চাকরি হারিয়েছে, তাদের কথা শুধু ভাবছেন, তা নয়। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন, সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপ্টেড হয়ে গেছে, এবং কার দ্বারা? এই রাজ্য সরকারের দ্বারা। এবং তাদের সাথে, এই দুর্নীতির সাথে কারা যুক্ত? এই রাজ্য সরকারের মন্ত্রীরা, এই রাজ্য সরকারের ব্লক সভাপতিরা, এই রাজ্য সরকারের বিভিন্ন রকম মন্ত্রী থেকে শুরু করে সমস্ত লেভেলে, সমস্ত স্তরে সরকারি আধিকারিকরা। তাহলে বুঝতে হবে যে এই সরকার মানেই হচ্ছে দুর্নীতির সরকার, এই সরকার মানেই হচ্ছে সন্ত্রাসবাদীদের সরকার, এই সরকার মানেই হচ্ছে অনুপ্রবেশকারীদের সাহারা দেওয়ার সরকার। এটা ভুললে হবে না। কিন্তু রুবি, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এত এজেন্ডা, মানে বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, কিন্তু এইবার নির্বাচন, এই যে ধর্ম পোলারাইজেশন, রাইট, এই ন্যারেটিভ কিন্তু আগে কোনোদিন হয়তো বঙ্গবাসী দেখেনি। এই হিন্দু হিন্দু পোস্টার মারছেন আপনার দলের লোকরা, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। তাহলে আমার একদম সোজা প্রশ্ন, একদম একদম স্ট্রেট প্রশ্ন আপনাকে, যে এই ন্যারেটিভ কেন, এই ধর্ম নিয়ে বিভাজন কেন? দেখুন, ধর্ম নিয়ে বিভাজনটা আমরা করছি না। ধর্ম নিয়ে বিভাজনটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করছে, তার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য। এবং আমরা যদি এই কয়েকদিনের ইনসিডেন্টটা যদি আমরা দেখি, আমি ম্যাপটা আমি জানি না কতটা দেখাতে পারবো, কতটা পসিবল হবে আমি জানি না। এই শামশেরগঞ্জ যেটা আর কি, এটা জানি না কতটা পসিবল হবে। ম্যাপটা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ যাদের কাছেই আছে, যারা এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে, এই মুর্শিদাবাদ, মালদা, শামশেরগঞ্জ, কালিয়াগঞ্জ, ফারাক্কা ব্যান্ডেল, ঠিক আছে, এই যে সিচুয়েশনটা রয়েছে, এখান থেকে বাংলাদেশ একদম গা ঘাসা। বেশ, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে 125 কিলোমিটার যেটা রয়েছে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের, সেখানে 42 মানে 41 পয়েন্ট সামথিং, আমি তাও 42 বললাম, যে 42 শুধু স্থলভাগ আছে, বাকিটা জলভাগ আছে।
তার মানে এই বিষয়টা আপনি দেখুন, এই যে ইনসিডেন্টটা হলো, ওয়াকফ আন্দোলন নামে হিন্দুদেরকে অত্যাচার করে ঘরছাড়া করা, এটা শুধুমাত্র একটা বিরোধিতা বা একটা আন্দোলন এটা হতে পারে না, এটার পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। কি নাম ষড়যন্ত্র আছে? অনেক বড় ষড়যন্ত্র আছে। আপনি ভাবুন, বাংলাদেশ, আমি এখানটা ম্যাপটা ভালো করে খুললো না বলে আমি দেখাতে পারছি না, যাদের কাছে ম্যাপ আছে আপনারা সবাই খুলে শুধু দেখুন যে মুর্শিদাবাদ এবং মালদা, এই যে ম্যাপটা সারাউন্ডিংটা আছে, এপাশেই পড়ছে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের এই যে 125 যেটা বললাম 125 কিলোমিটার, তার মধ্যে 42 মাত্র স্থলভাগ, বাকিটা জলভাগ এবং এবড় খেবড় আছে, যেটা পসিবল না ফেন্সিং দেওয়াও। এই জায়গাটা ওরা গ্রিপে রাখতে চাইছে, এই জায়গাটা থেকে হিন্দু শূন্য করে দিতে চাইছে। আপনাকে বুঝতে হবে হিন্দু শূন্য করতে চাইছে। কেন করতে চাইছে? এবার বুঝুন, এই যে ভোট ব্যাংক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বলেই এটা পসিবল হচ্ছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি কেন যায়নি? কেন উনি রেড রোডে দাঁড়িয়ে সেদিন ধর্মীয় সভাতে দাঁড়িয়ে উনি বললেন সরকার আপনাদের সাথে আছে? তার মানে ওনার কাছে এই খবরটা ছিল খুব শিগগিরই দাঙ্গা লাগতে চলেছে। পুলিশ ইন্টেলিজেন্সের কাছে খবর নেই, উনি পুলিশ মন্ত্রী, পুলিশ ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল, ওই জন্যই উনি ধর্মীয় মঞ্চ থেকে সেদিন ওই কথা বলেছে। শুধুমাত্র তাই নয়, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি এই আন্দোলনটা যেদিন হয়েছে আমরা দেখেছি আমাদের হিন্দুদের ঝান্ডা সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে হিন্দুদের গাড়ি ভাঙা হচ্ছে শুধুমাত্র ওম লেখা, শিবের লেখা বলে, তাই মানে গাড়ি অবধি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। মুর্শিদাবাদটা আমি বাদ রেখে বলছি, এই যে বিভিন্ন জায়গায় এই হয়েছে, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন স্টেটমেন্টে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফোন করে বলেছে যে আন্দোলন দারুণ হয়েছে। হিন্দু মুসলিম, এই যে হিন্দু মুসলিম, তাহলে ভাগটা কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। যে সমস্ত জায়গা আপনি বললেন, মুখ্যমন্ত্রী কিন্তু ওপেন ফোরামে বলেছেন কংগ্রেস সেখানে প্রিডমিনেন্ট, অর্থাৎ কংগ্রেস জিতেছে। বলুন। না না, যেই সব জায়গায় কথা বললাম কংগ্রেস জিতেছে মানে এবারে কে আছে? যে মুর্শিদাবাদের কথাই যদি আপনি বলেন, এখানে কে আছে? এখন তো অধীর রঞ্জন চৌধুরী জেতেনি, এখন তো জিতেছে তো এমপি তো তৃণমূলের, এবং বিধায়করা কে আছে? তৃণমূলের আছে। আপনি তাহলে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় এলিগেশনস অন্য জায়গায় দিলেই তো হয়ে গেল না, সরকারে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানের এমপি তৃণমূলের, তা সত্ত্বেও এ ধরনের এলিগেশনস উনি দিচ্ছে কি করে? উনি কতটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী হলে এই ধরনের এলিগেশনস দিতে পারে? নিজের দোষ, নিজের ভুল অন্যর ঘাড়ে ঠেলে দিলে হয়ে যায় না। নিজের দায়িত্ব পালন না করতে পারলে ছেড়ে দিন, থাকবেন না, কারণ আপনি শুধুমাত্র মুসলিম সমাজের মুখ্যমন্ত্রী নন। না, এখানে রুবি আমি একটু ইন্টারাপ্ট করি। মুখ্যমন্ত্রী কিন্তু সবার, মুখ্যমন্ত্রী যেমন আপনার মুখ্যমন্ত্রী তেমনি আমার মুখ্যমন্ত্রী, সেরকম হাজার হাজার মানুষজন যারা অনুষ্ঠান দেখেন, মুখ্যমন্ত্রী কিন্তু সবার। এবং রবি, আমি একটা জিনিস একটু আপনাকে জিজ্ঞেস করি, মুখ্যমন্ত্রীর যা ইমেজ, ওনার যা সংগ্রাম, আমরা প্রত্যেকে জানি, ওনার যা উত্থান, সেই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আজকে জননেত্রী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপর আপনি এই কথা বলছেন যে প্রশাসক মমতাকে আপনি বলছেন। একদম বলছি, যেখানে উনি হিন্দুদেরকে বারবার করে অপমান করছে, উনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছে, উনি অন্য কোনো ধর্মকে এভাবে গন্দা ধর্ম বলে দেখাতো? উনি কেন বারবার হিন্দুদেরকেই অ্যাটাক করছে এটা আপনাকে বুঝতে হবে। উনি প্রায়োরিটি দিচ্ছে মুসলিমদের পার্টিকুলারলি। উনি বলছে আমি সব ধর্মের সাথে রয়েছি, আমি মুখে সবার নাম নিচ্ছি, অথচ হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছে। অথচ হিন্দুদের দুর্গা পুজো করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে পারমিশন নিতে হচ্ছে। না, তাহলে আপনি বলছেন তাহলে জগন্নাথ মন্দির, রবি, তাহলে জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে। বাহ বাহ বাহ, আমি জগন্নাথ মন্দির করলাম, তার মানে আমি হিন্দুদের প্রতি আমার ভালোবাসা হয়ে গেল? না তো, আমি হিন্দু মানুষগুলো ওখানে মা বোনরা নিজের চোখের জল দিয়ে ভাত মেখে খাচ্ছে। মাননীয়, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো আমার কথাটা আপনার অবধি যাবে কিনা আমি জানি না। তারা ঘর বাড়ি ছেড়ে এক কাপড়ে, আপনার কোনো বিধায়ক বলেছিল যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো ওই 30% হিন্দুকে। ভাগীরথীর জলে ভাসায়নি মাননীয়া, আপনার এই হিন্দু মহিলাদেরকে, মানুষদেরকে ওখান থেকে ভাগীরথীর নদী পেরিয়ে এপারে মালদাতে চলে আসতে হয়েছে।
এরকম ভাবে অত্যাচার হচ্ছে, আর সেই ভাই বোনদের সাথে আপনি নেই, অথচ আপনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চাইছেন। নরের মধ্যেই নারায়ণের স্থান, সেই নরদেরকে অপমান করছেন, সেই ধর্মকে অপমান করছেন, আর আপনি জগন্নাথ মন্দির উদ্ঘাটন করতে যাচ্ছেন। আপনার লজ্জা করছে না? আমি বলছি ওনার লজ্জা করা উচিত। এখনো যদি লজ্জা না করে এবং বাকি যারা হিন্দুরা আছে এখনো যদি আওয়াজ না তোলে, আর সময় পাবেন না, এইবার নয় তো কোনোবার নয়, এরকম জায়গায় চলে এসছে আজকে। বেশ রুবি, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করবো, যেটা যেভাবে এই যে ধর্ম নিয়ে আপনি বললেন, এই যে বিভাজনের রাজনীতি, এই যে শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দলনেতা, আপনার দলের হিন্দুত্বের পোস্টার বয় বলা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে বলার চেষ্টা করছেন তিনি হওয়ার, বুকে আমি গর্বিত হিন্দু টি শার্ট পরে বিধানসভার বাইরে ঘুরছেন, রামনবমীতে শান্তিপূর্ণভাবে মিছিল হয়েছে, সেখানে কিন্তু এটাও দেখেছি যে এই ছবিও আমরা দেখেছি মালদাতেই, যে রামনবমীর মিছিলে কিন্তু হিন্দু ভাইরা কিন্তু জল দিয়েছেন। এইটাই তো বাংলা দেখতে চায় রবি, এই ছবি তো আমরা দেখে বড় হয়েছি, এত মানুষজন অনুষ্ঠান যারা দেখেন তারাও হয়তো দেখেছেন, কিন্তু এই হঠাৎ করে এই ধর্মীয় বিভাজনটা কেন আনলো, কেন সব থেকে প্রিডমিনেন্ট হয়ে গেল? ধর্মীয় বিভাজন তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আনছেন। আমি তো বলছি, একটা ধর্মের মঞ্চ থেকে যখন উনি বারবার করে আরেকটা ধর্মকে অ্যাটাক করছে, তার মানে বিভাজন তো ওখানেই উনি করে দিলেন, যেখানে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করছে। নরেন্দ্র মোদীজি যখন 2014-তে যখন সরকারে আসলেন, সবার আগে কি করলেন, উনি 3 তালাক প্রথাটা বন্ধ করলেন, যাতে যাতে যারা আর কি আমাদের বোনেরা যাতে আছে, যারা মুসলিম বোনেরা আছে, তারা যেন সসম্মানে সব জায়গায় যাতে এগিয়ে যেতে পারে, সবকা সাথ সবকা বিকাশের সাথে এগিয়ে যেতে পারে। এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, অনেকে হয়তো বলে ও বেটি বাঁচাও বেটি পড়াও বলছে, অ্যাকচুয়ালি না। আপনি ভাবুন, আপনার বাড়ির প্রথম শিক্ষাটা আপনি আপনার মায়ের থেকে পেয়েছেন, এবং সেই মহিলাদেরকে যদি আপনি সুশিক্ষিত করে যদি না এগিয়ে নিয়ে যান, আপনি যদি ঘর থেকে না শিক্ষা পান, আপনি কোথাও গিয়ে শিক্ষিত হতে পারবেন না। এই জন্য নরেন্দ্র মোদীজি এই যোজনাটা এনেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। নরেন্দ্র মোদীজির অনেক যোজনা আছে, সেই যোজনা থেকেও আমরা কিছুই পাই না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সব কিছু থেকে বঞ্চিত, কিন্তু নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করছে। এবং আপনাকে এটাও বুঝতে হবে যে নরেন্দ্র মোদীজি যা যা প্রকল্প আছে, সব ধর্মের মানুষ সমানভাবে পায়, কেউ কম পায় না। বেশ, আমরা যদি একটু এবার এসএসসির দিকে আসি রবি, এসএসসি নিয়ে কিন্তু যোগ্য অযোগ্য নিয়ে কিন্তু উত্তাল হয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর, আপনারা জানেন সেটা, সে ছবি রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যোগ্য লিস্ট যদি আপলোড করা হয়, আমরা যখন এই অনুষ্ঠানে শ্যুট করছি এখনো পর্যন্ত হয়নি, আপনারা যখন দেখবেন এই অনুষ্ঠান তখনকার হয়তো পরিস্থিতি অন্য হবে, কি বলবেন এসএসসি নিয়ে? এসএসসি নিয়ে 26,000 কি প্রভাব ফেলবে? বিশাল বড় প্রভাব ফেলা উচিত। এবং আপনাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছি, যে 26,000 শিক্ষক যারা পড়াশুনো করাচ্ছিল, তাদের মধ্যে সবাই অযোগ্য নয়। তার মানে যারা অযোগ্য মানুষগুলো যারা পড়াচ্ছিল, তারা আগামী প্রজন্মকে সুশিক্ষিত করতে পেরেছে। তো ভবিষ্যৎ কিন্তু শুধু তাদের নষ্ট হয়েছে তা নয়, আগামী প্রজন্মের এই যে 10 বছর তারা পড়িয়ে এসছে, তাদের ভবিষ্যৎও নষ্ট হয়েছে। এবং এই যে যোগ্য অযোগ্য, উনি ইচ্ছাকৃত করে এই এসএসসির পুরো সিস্টেম থেকে এটা ডিলিট করিয়ে দিয়েছে। কেন ডিলিট করিয়ে দিয়েছে? কারণ এই যে পুরো স্ক্যামের সাথে জড়িত আছে ওনারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যার বাড়ি থেকে প্রচুর টাকা আমরা দেখেছি, প্রচুর গয়না দেখেছি, যার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে একের পর মানে এত টাকা আমরা কোনোদিন দেখিনি। মুখ্যমন্ত্রী বলছেন আমার প্ল্যান এ বি সি ডি ই, প্ল্যান এ থেকেই আমার রেডি। বলুন। এটা খুব ভালো বলেছেন। প্ল্যান এ ওনার হচ্ছে যে আমি যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের কাছে দেব না, সুপ্রিম কোর্টকে কনফিউজ করব, সুপ্রিম কোর্টের সময় নষ্ট করব। এরপরে কি হবে, উনি তালিকা বার করতে পারবেন না, উনি এটাকে মান্যতা দিতে হয়তো বাধ্য হবে যে থাক, মানে পুরো শিক্ষা সিস্টেমটা পুরো ডাউন হয়ে যাবে, হয়তো বা এরকম কিছু ভেবেছিল, কিন্তু সেটাতে সুপ্রিম কোর্ট হ্যাঁতে হ্যাঁ মেলায়নি। তারপরে উনি কি করলেন, ওনার প্ল্যান বি হচ্ছে নেতাজি ইন্ডোরে সবাইকে ডেকে একটা নাটকীয় সভা করা। সেই নাটকীয় সভাতে ওনারই লোকেদেরকে উনি ঢুকিয়েছে, এবং উনি একটা 500 টাকা দিয়ে আবার ওখানেও স্ক্যাম চলেছে, মানে যোগ্য অযোগ্যের একটা কার্ড দিয়ে সেখানেও উনি স্ক্যাম করেছে, সেখানেও পয়সা লুটে নিয়েছে। ঠিক আছে, যাতে নেতাজি ইন্ডোরে ঢুকতে পারে, সবাইকে বক্তব্য দিতে দেয়নি। এটা হচ্ছে ওনার প্ল্যান বি। ঠিক আছে, জাস্ট একটা প্রতিশ্রুতি, জাস্ট একটা নাটক, সময় নষ্ট করার মতো একটা নাটক। ওনার প্ল্যান সি তে যদি আমরা যাই, প্ল্যান সি কি আছে, ওনার এই যে শিক্ষকরা আন্দোলন করছে তাদের ধরে পেটাও,
তাদের লাথি মারো, তাদের ঝেঁটা মারো এই শিক্ষিত মানুষগুলোকে, যারা সমাজকে আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার যারা প্রতিশ্রুতি নিয়ে যারা এগোয়, তাদেরকে ধরে ঝেঁটা মারো, লাথি মারো। দেখেছি আমরা, এটা হচ্ছে ওনার প্ল্যান সি, যে ভয় দেখাও যাতে আন্দোলনই না করে, যাতে আমি আমার মতো মানে একের পর এক আরো দুর্নীতি চালিয়ে যেতে পারি। এবং ওনার প্ল্যান ডি, নতুন নাটক, আমার অন্যায় প্রায় স্বীকার করে নিয়ে, হয়তো আমি ভুল বেরিয়ে বলেছি কিছুদিন আগে একটা নাটক করছিল, সুপ্রিম কোর্টের ব্যাপারটাই আমাদের মেনে নিতে হবে, এরকম একটা নাটক উনি চালিয়েছে। এই যে নাটকটা, এটা হচ্ছে ওনার প্ল্যান ডি। সিম্প্যাথি করাবো, করানোর পর বলবো আমার কিছু করার নেই, সুপ্রিম কোর্টের যেমন নির্দেশ আছে যে এর মধ্যে পুরোপুরি সমস্ত কিছু ওনাকে শেষ করতে হবে এই ডিসেম্বর অবধি। কারণ আমরা তো জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম হয় ডিসেম্বরে। এই যে ডিসেম্বর অবধি, এখন তো ছেলে মেয়েগুলোর পড়াশুনো নষ্ট হতে পারে না। ওনার দুর্নীতির জন্য, এই সরকারের দুর্নীতির জন্য পুরো পশ্চিমবঙ্গের ছাত্র যুবকদের সমাজ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন, সেটা সুপ্রিম কোর্ট বিচার করলো। করার পর ডিসেম্বর অবধি ওনাকে টাইম দিচ্ছে, তার মধ্যে সমস্ত প্রসেস শেষ করতে হবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও কি করতে পারবে সেটা নিয়ে আমাদের ডাউট আছে। এরপরেও হয়তো করতে পারবে না, এবং এরপরে করলেও হয়তো আবার দুর্নীতি হবে, হয়তো পার্থ চট্টোপাধ্যায় যেরকম করেছে, হয়তো সিস্টেম আলাদা হবে, হয়তো ব্রাত্য বসুর মতো, মানে এরপর দেখা যাবে ব্রাত্য বসুর বাড়ি থেকে হয়তো টাকা বেরোচ্ছে, বা ওনার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, এরকমই আমরা কিছু দেব। এই সরকার থাকলে দুর্নীতি যে ছেড়ে দেবে এটা আমরা বিশ্বাস করি না। রবি, এই যে প্ল্যান এ থেকেই আপনি বললেন, এটাকে বিজেপির ন্যারেটিভ? বিজেপির ন্যারেটিভ কিনা জানি না, তবে এটা আমি, কিন্তু মুখ্যমন্ত্রী আমি ভেবেছি, এটা আমি বলতে বলবো। বেশ 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 মুখ্যমন্ত্রী কিন্তু একথাও বলেছেন যে আপনারা স্কুলে যান, 31 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট আপনি বলে জানেন যে নির্দেশ দিয়েছেন, আপনারা স্কুলে যান, স্কুলে যেতে পারেন। এখন আমাদের সবার নজর থাকবে যোগ্য অযোগ্য, যোগ্যদের আজকে এই জায়গাটা একটু অবজেকশন করছি, কারণ সবাই যেতে পারবে না। যাদের একদম ভাবে মানে বিচার করা হয়ে গেছে যে এরা অযোগ্য, তারা প্রথম থেকে তারা তো যাচ্ছেই না, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি, রাইট, হ্যাঁ গ্রুপ ডিও যাচ্ছে না। মাননীয় যদি এভাবেও যদি বলে থাকে, কেউ কনফিউশনে থাকবেন না, উনি সবাইকে কনফিউজ করেই এসছে। সরকার পাল্টান, বাকি সব ঠিক হয়ে যাবে, এটা আমরা বলতে পারি। তাহলে আপনারা কি করে পারবেন ডিফারেন্সিয়েট করতে? আপনি দেখুন না, ভারতীয় জনতা পার্টি যেই রাজ্যেতেই এসছে সরকারে, যেমন দিল্লিতেও যখন এসছে, আমি জাস্ট ইনসিডেন্ট, একদম সামনের ইনসিডেন্টটাই বলছি। দিল্লিতে আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা আসলে সবার আগে যমুনার কাজ করা। দেখুন কাজ করিয়েছে কিনা। ঠিক আছে, এই যে প্রতিশ্রুতিগুলো ভারতীয় জনতা পার্টি যা প্রতিশ্রুতি দেয় সেটা কমপ্লিটলি করে, এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবঙ্গে আলাদা কোনো অপশন নেই। ভারতীয় জনতা পার্টি যদি আসে, এই রাজ্যে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। রবি, এখানে আমার একটা খুব বড় কোয়েশ্চেন আছে, খুব বড় প্রশ্ন আছে। প্রচুর মানুষজন তো অনুষ্ঠান দেখেন, তারা হয়তো জিজ্ঞেস করবেন, তারা হয়তো ভাববেন এটা, আমি যদি মেনেও নিই, ধরেও নিই তর্কের খাতিরে, যে এত দুর্নীতির পর মানুষ পরিবর্তন চাইছে, হয় এবার নয় নেভার, এই ন্যারেটিভ, হিন্দুত্ব ন্যারেটিভ সব অ্যাকসেপ্ট করলাম, মুখ কোথায়? মুখ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সাথে অপশন কি? এটা কিন্তু প্রচুর মানুষ, আমি নিজে শুনেছি, নিজে দেখেছি, নিজের উপলব্ধি করেছি বলেই জিজ্ঞেস করছি আপনাকে। আপনাদের দলের, আমি শেষ করি, আপনাদের দলেরই যারা নেতা নেত্রী আছেন, তাদেরও মনে একটা বড় প্রশ্ন, মুখ কোথায়? বলুন। সত্যি কি এই প্রশ্নটা আপনাদের মনেও আছে? আমি জনগণকেই বলছি, কারণ খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। ভারতীয় জনতা পার্টি কোনোদিন মুখ রেখে কিছু কাজ করেনি। করেছে কি? দিল্লিতে আমরা কি কেউ জানতাম কে মুখ্যমন্ত্রী হবে? এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি পরিবারতন্ত্র মানে না। ভারতীয় জনতা পার্টি যাকে যোগ্য মনে হবে, সে যদি ভীষণ গ্রাসরুট লেভেলেও কেউ যদি থাকে, তাকে তুলে এনে দাঁড় করিয়ে দেবে এবং সঠিকভাবে কাজ হবে, এটা আমরা বলতে পারি। এবং পশ্চিমবঙ্গে যেটা দরকার, সাধারণ মানুষ যেরকম মুখ্যমন্ত্রী চায় সেরকমই মুখ্যমন্ত্রী পাবে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, সেটা ভারতবর্ষ একটা রাজ্য মানে সুসমৃদ্ধিশালী হলে দেশও সুসমৃদ্ধিশালী হবে। কিন্তু রুবি, দিল্লি মানুষজন, পশ্চিমবঙ্গের মানুষজন, দিল্লির কালচার বাংলার কালচার, দিল্লির ইতিহাস বাংলার রাজনৈতিক ইতিহাস, দিল্লির মানুষজন যেভাবে লাইফ লিড করে কিংবা যেভাবে জীবন ধারণ করেন, পশ্চিমবঙ্গের মানুষজন, গ্রামীণ মানুষ বিশেষ করে, আপনার কি মনে হয় যে যদি আপনি দিল্লির সঙ্গে কম্পেয়ার করেন আপনি ঠিক করছেন? কম্পেয়ার তো নয়, মুখ্যমন্ত্রী কেউ দিল্লি থেকে আসছে না, মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গ থেকেই কেউ হবে।
এবং সে পশ্চিমবঙ্গটাকে ভালো করে জানে হয়তো, এরকম প্রচুর লোক আছে। মুখ আগে থেকে কেউ যদি বলে দেয় যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি সে ফেস, সে ভুল বলছে, এটা কেউ বলতে পারবে না। ভারতীয় জনতা পার্টি অনেক 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 ডিপলি চিন্তা ভাবনা করে। ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব খুব গ্রাসু লেভেলের লোককে অনেক উঁচু জায়গায় পৌঁছে দেওয়া, যার যোগ্যতা অনুযায়ী। সেটা অন্য কোনো দলে দেখা যায় না। এবং ভারতীয় জনতা পার্টি সত্যি কথা বলতে মানুষের জন্য কাজ করে, সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করে। আমি এটাই বলবো, পশ্চিমবঙ্গে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমবঙ্গের সিস্টেম পুরোপুরি শেষ হয়ে গেছে। বেশ রবি, এখানে বিজেপি ছাড়াও কিন্তু আমাদের এখানে বাম ফ্রন্টের সিপিআইএম এর অনেক নেতা নেত্রী এসছেন, কংগ্রেসের এসছেন, এবং সে পর্ব আপনারা দেখেছেন। আমার প্রশ্ন রবি, সিপিআইএম এর মানুষজন যারা নেতা নেত্রী মুখপাত্র আছেন, কংগ্রেসের যারা আছেন, তারা এখানে বলছে যে আপনাদের সঙ্গে তৃণমূলের যা সেটিং আছে এটা মানুষকে পুরো বোকা বানানো হচ্ছে। দিল্লিতে মোদি, বাংলায় মমতা, এর বাইরে আর কোনো কিছুই হবে না, এবং কোনোদিনও এই ন্যারেটিভটাকে কিন্তু, এই সেটিং কিন্তু মানুষ বুঝতে পারবে না। তো আপনাদের এই যে, আমার প্রশ্নটা হলো, আপনার যে এই যে সেটিং তো বিশ্বাসঘাতকতা মানুষদের সঙ্গে রবি। যারা বলছে তারা নিতান্তই বোকা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো সাংবাদিকতা করছেন বহু বছর ধরে নিশ্চয়ই। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার নিয়ে 23টা রাজ্যে রয়েছে। আপনি বলুন তো 23টা রাজ্যে কোন কোন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে? তাহলে ভারতীয় জনতা পার্টির কেন ঠেকা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে হবে? এটা খুব স্বাভাবিক। এটা যারা বোঝাচ্ছে তারা ভারতীয় জনতা পার্টির ভোটটাকে ভাঙার চেষ্টা করছে। তারা যারা বলছে এই কথাটা, সেটিং তথ্যটা বেসিক্যালি সিপিএম এর লোকরাই বলে, সিপিএম এর যে কোনো দলের লোক বলে, অনেকেই বলে যারা আর কি অপোজিশনে রয়েছে। এটা বলে এই কারণে, এরা কিন্তু সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলবে, কিন্তু ইলেকশনের সময় এদেরকে দেখবেন না নো ভোট টু মমতা লিখতে, দেখবেন না, এরা বলবে না। এরা লিখবে, দেয়ালে গিয়ে লিখে আসবে নো ভোট টু বিজেপি। একদম তাই, সিপিএম বিজেপির বি টিম বলছেন। একদম তাই, আপনি দেখুন বিজেপির বি টিম সিপিএম। একদম তাই, একদম তাই। তৃণমূলের বি টিম কোনটা? বি টিম আজকে বর্তমানে তৃণমূলে যারা আছে তারা সবাই সিপিএম এই ছিল একটা সময়। এই যে শেখ শাহজাহান সিপিএম থেকে আসা লোক, তৃণমূলে এসে প্ল্যাটফর্ম পেয়েছে, প্রাতিষ্ঠানিক একটা দায়িত্ব পেয়েছে, এবং তাতে দুর্নীতি করতে, সন্ত্রাস করতে সুবিধা হয়ে গেছে, এবং তাদেরকে নিয়েই তো পরিচালনা করছে তৃণমূল। তাহলে বলছেন বি টিম এ টিম? একদম তাই, যা তৃণমূল তাই সিপিএম। কাল ব্রিগেডে দেখেছেন কত মানুষজন এসেছিলেন বামফ্রন্টের? কত মানুষজন এসছে, বিশ্বাস করুন। মোহাম্মদ সেলিম কি বলেছেন তো নিশ্চয়ই শুনেছেন? বাবা, শুনবো না? এটা হতে পারে? মোহাম্মদ সেলিম বলছেন যে প্রধানমন্ত্রী তো দেশটাকে বেছে দিচ্ছে, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির স্বর্গে একদম একদম রাজ করছেন, দুর্নীতি রাজ। মোহাম্মদ সেলিম উনি জানে না যে মুর্শিদাবাদে যে হিন্দু দুজন মারা গেছে তাদের নামটুকু জানেন না। সেই মিটিং এমনিতেই আনসাকসেসফুল। এত মানুষ রবি, ঘৃণা লাগা উচিত। এবং যারা গ্রাসু লেভেলে সিপিএম করেন তারা দেখুন যে আপনাদের নামটুকু অবধি নেয়নি মঞ্চে দাঁড়িয়ে। এই পার্টির লোকগুলোকে আপনারা বিশ্বাস করেন যে আগামী দিনে আপনারা যখন বুথে বসে মার খাবেন, নিজেদের ঘর থেকে টিফিন নিয়ে গিয়ে বুথে বসেন, আপনারা যখন মার খাবেন এই লোকগুলো আপনার পাশে আসবে? গিয়েছিল ওরা? দেখেছেন একটাও প্রতিবাদ সভা বার করেছে আপনাদের জন্য, কর্মীদের জন্য? না, করেনি, আগামী দিনেও করবে না। এরা হচ্ছে মোহাম্মদ সেলিম, এরা এই এখন সিপিএম চালাচ্ছে। আর সিপিএম এর বর্তমান দশা এটাকে সাকসেসফুল মিটিং বলছেন? কিন্তু রুবি, বামের ভোট রামে না এলে কি আদৌ আপনাদের ভোট বাড়বে? দেখুন, সাধারণ মানুষ যদি চায় তাহলে আমাদের ভোট বাড়বে। হিন্দুরা যদি একত্রিত হয় তাহলে আমাদের ভোট বাড়বে, এবং আমাদের এই 5% ভোট যদি আসে তাহলে আমরা এমনিতেই জয়ী হব। আমাদের মানুষের একটু আশীর্বাদ প্রয়োজন, বিশ্বাস করুন। আমরা চাই একবার আপনারা দুহাত তুলে আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টিকে এনে দেখুন, 5 বছর রেখে দেখুন। যদি এই রাজ্যে শিল্প না আসে, এই রাজ্যে যদি দুর্নীতি তারপরও যদি থাকে, তারপর আপনারা বলবেন। ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার সাথে সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করে, তাদেরকে একবার সুযোগ দিন।
এখানে ভারতীয় জনতা পার্টি আসেনি তো, তাই এই বিষয়টা লোকে যা বোঝাচ্ছে ওরা হয়তো তাই ভাবছে, হয়তো বিজেপি আসলে এরকম হতে পারে, হয়তো ওই খারাপ হবে, এটা বেশ, ওরা বেশ, বোঝাচ্ছে। বেশ, বেশ, কিন্তু বেশ। ভারতীয় জনতা পার্টি আসলে সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ হবে। বেশ, রুবি আমাদের সময় শেষ, একদম সংক্ষেপে বলবেন এক লাইনে। তাহলে আপনিও স্বীকার করছেন একজন বিজেপির রাজ্য বিজেপির মুখপাত্র হয়ে হয় এবার নয় নেভার, এবার মানে 2026। একদম তাই। কি বলবেন মানুষজনকে? মানুষজনকে হাত জোর সংক্ষেপে। করে একটাই রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ হয়ে গেছে, এই পশ্চিমবঙ্গ দুর্নীতিতে শেষ হয়ে গেছে, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে এবার মন ভরে আশীর্বাদ করবেন, কারণ ভারতীয় জনতা পার্টি পারবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, এছাড়া অন্য কোনো দল করবে না। রুবি অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, এবং আমাদের ইলেকশন ওরিয়েন্টেড অনুষ্ঠানে কিন্তু আগে থেকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ নীতি নির্ণয় আর দুর্নীতি দেখবার জন্য। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করি, এবং আগামী দিনে কি হবে অবশ্যই আপনারা, অর্থাৎ মানুষই শেষ কথা বলবে। গণতন্ত্রে কিন্তু, ডেমোক্রেসিতে কিন্তু মানুষই শেষ কথা বলবেন, আপনারাই শেষ কথা বলবেন। আমাদের কাজ আপনাদের সামনে উপস্থাপনা করা এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে আপনাদের সামনে তুলে ধরা। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।